তোমার বাড়িতে মা বোন আছে, সন্তান সন্ততি আছে, তাদের যদি কিছু হয় তখন তুমি কি করবে? মানুষ যেটা চাইছে সেটা তোমাকে শুনতে হবে, তোমাকে ভাবতে হবে যে তুমি নেতা হও, মন্ত্রী হও, যা কিছু হও, তুমি আমাদের দ্বারা নির্বাচিত। আমার এই যে বোন, যাকে আমি বলছি যে তিলোত্তমা দিন্ডা, আমি আমার রক্তের সম্পর্কের মধ্যে জড়িয়ে নিলাম। বারবার ধরে আমার একটাই শুধু কথা, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা। পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি করার কোনো প্রয়োজন নেই। মানুষের বাঁধ কিন্তু ভাঙছে আস্তে আস্তে করে। একটা মানুষ বা একটা পরিবার কত কাঁদবে, আর তা তো চোখের জল শুকিয়ে গেছে। ধর্ষক রাস্তায় তৈরি হয় না, তৈরি হয় ঘর থেকে। শিক্ষাটা ঘর থেকে এবং স্কুল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া উচিত। না, এবছর তো আমি ঠিক করেই রেখেছি এই ঘটনার পর থেকে যে আমি দুর্গার হাতে অস্ত্র তুলে দেবো। কিন্তু আজকে আস্তে করে ঠিক 1 মাসের দোরগোড়ায় চলে এলো, এর কোনো বিচার হলো না। বিচার প্রক্রিয়া যেটা চলছে সেটাকেও আরও বিলম্বিত করে দেওয়া হলো। সরকারি পদে থেকে অনেক কিছু বলতে পারতাম না হয়তো, কিন্তু আমি গতকাল এই ডিসিশনটা নিলাম সকালবেলায়, এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ ছিল কার্যকরী কমিটির, সেখানে আমি এটা পোস্ট করলাম। তারা হয়তো এটাই ভাবছে যে আমার পরিবারের তো, আমার সন্তানদের তো কিছু হয়নি। এটা বড় অন্যায় ভাবনা চিন্তা। কেন্দ্র, রাজ্য, বিচারপতি, বিচার ব্যবস্থা সবে গিয়ে ত্রিশঙ্কু একটা ম্যাপ ঘোরাফেরা করছে। এই যে পাটিগণিতের একটা অদ্ভুত কার্যকরণ চলছে, এটা কিন্তু সাধারণ মানুষ খুব ভালো করে বুঝছে। তুলির টানে কাজের দক্ষতায় তিনি পশ্চিমবঙ্গের মানুষের মুখ উজ্জ্বল করে পৌঁছে গেছেন বিদেশের মাটিতেও। তবে কি এমন ঘটল যে কারণে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা পর্ষদ থেকে নিজেকে সরিয়ে নিলেন? সেই উত্তরটা আপনারা আগে পেয়ে গেছেন, তবে আজকে একটু বিস্তারিত জানার জন্য আমরা আছি শিল্পী সনাতন দিন্দার বাড়িতে। তোমাকে সিটি সিনেমায় স্বাগত। বুঝতেই পারছি যে সব পুরো কলকাতাবাসীর মতন, রাদার বলা যায় পৃথিবীবাসীর মধ্যেও আপাতত একটা ক্ষোভ জন্ম নিয়েছে এই সময় দাঁড়িয়ে যে ঘটনাটি ঘটেছে। সে জায়গা থেকে তুমি এই সিদ্ধান্তটা নিলে, কিন্তু এতটা টাইম লাগলো কেন? না, সময় তো নিতে হবে সব কিছুই। আজকে একটা ঘটনা ঘটলো, দুম করে আমি একটা হারাকিরি ডিসিশন নিলাম, তা তো নয়। আমরা যখন দেখছি যে সাধারণ মানুষ, আপামর জনতা দিন নেই রাত নেই তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু শিল্প গোষ্ঠীর মধ্যে যারা পড়ে তাদের কোনো তাপ উত্তাপ নেই। এখানে হয়তো তাপ উত্তাপ আছে, তাদের মনের মধ্যে আছে, বাট এত মানুষ যখন রাস্তায় নেমেছে তাদেরকে অন্তত সাপোর্ট করা উচিত ছিল মানবিকতার খাতিরে। কারণ উনি শিল্পী, কিসের শিল্পী? এখন গজদন্ত মিনারে বসে ছবি আঁকা সেটা খুব মুশকিল। আমি কোনোদিনও করিনি, আমি ভাবিও নি যে আমি গজদন্ত মিনারে বসে শুধু ছবি আঁকবো, বাড়ি করব, গাড়ি করব, টাকা কিনবো, টাকা করব, বাট আমি ভাবিনি কোনোদিনও। কিন্তু আমার মানবিকতায় লেগেছে। যদি এই মহান শিল্পীরা যদি একবার রাস্তায় নামতেন, বা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে একটা সহানুভূতির হাত দেখাতেন, আমার মনে হয় এই আন্দোলনটা বা এই বিপ্লবটা আরও ঘনীভূত হতো এবং তারা জোর পেত। যে তারা ভাবতো যে সমাজের আজকে বিদগ্ধ মানুষজন আমাদের সঙ্গে আছেন। বাট এতদিন ধরে আমি দেখছি তাদের কোনো তাপ উত্তাপ নেই। তারা যখন নীরব হয়ে রয়েছেন, মুখ বধির হয়ে রয়েছেন, হাসি পাচ্ছিল যে তাদের কি তাড়না, তাদের কিসের ভয়, কেন ভয়, বা কিসের তাড়না তারা রাস্তায় নামছে না। এটা কি কোনো একটা অবাঞ্ছিত কোনো চাহিদা? জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা। তাদের বাড়িতে সন্তান সন্ততি রয়েছে, তাদের সঙ্গে হতে পারে। তারা হয়তো এটাই ভাবছে যে আমার পরিবারের তো, আমার সন্তানদের তো কিছু হয়নি। এটা বড় অন্যায় ভাবনা চিন্তা। তার জন্য দেখলাম যে তারা অনেক বড় মাপের শিল্পী, বড় মাপের মানুষ, তাদের ওই সংসর্গ বা ওই যে সঙ্গ, সেটা থেকে আমার ত্যাগ করা উচিত, চলে আসা উচিত। কারণ আমার পরবর্তী প্রজন্ম বা আমার সন্তানেরা যদি কোনোদিনও প্রশ্ন করে যে তুমি ওই মানুষদের সঙ্গে ছিলে, আমার বিবেকে লাগবে, বিবেকে দংশন করবে সবসময়। যার জন্য আমার মনে হলো যে আমার তো কোনো ভূমিকা ছিল না ওখানে, আমি যেতামও না, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে সরকারি পদ তো, সরকারি পদে থেকে অনেক কিছু বলতে পারতাম না হয়তো, কিন্তু আমি গতকাল এই ডিসিশনটা নিলাম সকালবেলায়, এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ ছিল কার্যকরী কমিটির, সেখানে আমি এটা পোস্ট করলাম।
সরকারি পদে থাকা মানেই কি শাসকের এগেনস্টে কথা বলা যাবে না, বা যে এই সরকার গঠন করেছে সেই দলের এগেনস্টে কথা বলা যাবে না, তার কোনো ভূমিকা নিয়ে প্রশ্ন করা যাবে না, এরকম কি আদৌ? এটা যারা পার্টি করে, রুলিং পার্টি যারা আছে বা শাসকদের সঙ্গে যারা আছে বা যারা পার্টির আনুগত্যতে বা আনুগত্য স্বীকার করে রয়েছে তারা করতে পারে, যারা দলদাস তারা করতে পারে। বাট একজন কবি, শিল্পী, সাহিত্যিক, তার তো স্বাধীন চেতা মনোভাব নিয়ে সে তার মতন করে কথা বলবে। কেন একটা শাসকের আনুগত্য স্বীকার করে তারা চুপচাপ বসে থাকবে? এটা হয়েছে কখনো? হয়েছে হয়তো, বাট তারা ভেবেছে তারা কমফর্ট জোনে বসে রয়েছে। কিন্তু আজকে আস্তে করে ঠিক 1 মাসের দোরগোড়ায় চলে এলো, এর কোনো বিচার হলো না। বিচার প্রক্রিয়া যেটা চলছে সেটাকেও আরও বিলম্বিত করে দেওয়া হলো। তো এবার এই যে রাস্তার মধ্যে যে যজ্ঞের আগুন জ্বলছে, ওনারা তো একটু ঘৃতাগ্নি করতে পারতেন, করলেন না। কি পাবার আশায়, কেন আশায় আমি জানি না, বাট আমার মনে হয়েছে আমার দিক থেকে যে আমার এই যে বোন, যাকে আমি বলছি যে তিলোত্তমা দিন্ডা, আমি আমার রক্তের সম্পর্কের মধ্যে জড়িয়ে নিলাম। আমি বললাম আমার গায়ে আঁচ লেগেছে বলে আমি রাস্তায় দাঁড়ানো যত আবাল বৃদ্ধ বনিতা, এত শত শত কত কোটি মানুষের কণ্ঠস্বর, তাদের পাশে দাঁড়ানোটা আমার দরকার ভীষণভাবে। আমি যার জন্য ছুটে গেছি প্রত্যেকটা জায়গায়, যেখানে মিছিল মিটিং যতটুকু সময় পেরেছি ততটুকু আমার মেয়েকে নিয়ে আমি ছুটে গেছি। তোমার স্ট্যান্ড পয়েন্টটা নয় বুঝলাম, কিন্তু এই সিদ্ধান্তে আসার আগে তুমি কি তোমার সহশিল্পী যারা যারা আছে, কন্টেম্পোরারি যারা যারা আছে, বা তোমার সিনিয়র যারা যারা আছে এবং মুখ বন্ধ রেখেছে, তাদেরকে বলার চেষ্টা করেছো বা বলেছো যে আমাদের রাস্তায় নামা উচিত, বা তোমরাও কিছু বলো? না, এটা আমাকে প্রথম সাহস দেখিয়েছে শিল্পী শ্রী প্রদোষ পাল, আমাদের সিনিয়র। উনি গতকাল সকালে আমার আগেই রিজেন দিয়েছেন। কারণ প্রদোষদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং প্রদোষদার গলার আওয়াজ প্রত্যেকটা মুহূর্তে যেখানে অন্যায় হয়েছে সেখানে উচ্চারিত হয়েছে। তো দেখলাম যে আমাদের সিনিয়র একজন দাদা, তার সিদ্ধান্তটা সোজা রয়েছে, তাহলে আমরা কোনো মাকিয়ে ফেলছি। তখন তড়িঘড়ি ওই ডিসিশানটা নিলাম যে আসলে আস্তে আস্তে করে আমাদের সবার ওই একই দলে যাওয়া উচিত। কে এলো কে এলো না দেখার দরকার নেই, অন্তত আমরা তো পারলাম। আরও কত কবি, সাহিত্যিক বা নাট্যকার, সিনেমা জগতের মানুষ, তারা রাজ্য সরকারের পুরস্কার ফেরত দিচ্ছে, তাদের মতন করে দিচ্ছে। একটা জিনিস বলি, যে তুমি শিরদাঁড়ার প্রশ্নটা তুললে, শিরদাঁড়া শক্ত রাখাটা এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষের উদাহরণ দিয়ে সবাই বলছে যে শিরদাঁড়াটা সোজা রাখা কঠিন। শিরদাঁড়াটা বেঁকে যাচ্ছে কেন? ক্ষমতার চাপে, ক্ষমতার লোভে, টাকার কাছে, না টাকার লোভে? আমি এটা নিয়ে কোনো অ্যানালিটিক্যাল জায়গায় যাব না, কারণ এটা তো একটা বাচ্চাও জানে, যে একটা স্কুলের ক্লাস 5-6-এর ছেলেপুলেরাও জানে যে এটা কি করে হয়, কোথা থেকে ম্যানিপুলেট হয় বা কিসের ভয়তে। আমি তো আমার প্রচুর বন্ধুবান্ধব যারা একটু গ্রামে প্রান্তরের দিকে রয়েছে, তারা ওই 14 তারিখের মিছিলে বা কোনো মিছিলে তারা আসতে পারেনি। আমি শুনেছি ওখানে কিছু মানুষ তারা পাহারা দিচ্ছে, যে ওখানে ওই মিছিলে গেলে পরে তাদের ওই জায়গায় বসবাসের অসুবিধে হয়ে যাবে। আজকে আমরা কলকাতার বুকে বসে রয়েছি বলে হয়তো সেটা পারছে না, বাট এটা আমার ক্ষেত্রেও হতে পারে, আজ নয় কাল। আজকে সরাসরি না হলে পরেও অন্য সুরেতে হতে পারে, অন্য স্বরে হতে পারে। বাট সেই ভয় করে থাকলে পরে তো চলবে না, কারণ সারা জীবন ধরে একটা অন্যায় অবিচারের বিরুদ্ধে মিনমিন করে মুখ বন্ধ করে বসে থাকবো তা তো নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আমার মা কোনো অন্যায় করলে পরে আমি প্রতিবাদ করতাম, করে এসছি। আজকে যে অন্যায়টা হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদ আমাদের করতেই হবে। বারবার ধরে আমার একটাই শুধু কথা, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা। এই যে তুমি যে বললে, তুমি প্রথমেই যেটা বললে যে মৌনতা, তোমার কিছু সহশিল্পীর মৌনতা, সাধারণ মানুষও অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বড় বড় নামদের নিয়ে তারা এই প্রশ্নটা করছে, তাদের ভূমিকা নিয়ে, তার আন্দোলনের কেন প্রথম দিকে আসেনি, বা কেউ হয়তো প্রতিবাদ করেছে, তাদের প্রতিবাদের ভাষাটা তাদের ভাল লাগেনি, তারা এই আন্দোলনে তাদের সেইভাবে দেখা যায়নি। তোমার কাছে যে কোনো ক্রাইসিসের সময় শিল্পীর ভূমিকা কী হওয়া উচিত, যে কোনো ক্ষেত্রে, শুধু পেন্টিং নয়, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে?
আমরা ইতিহাস ঘাঁটলে পরে দেখব সারা পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবের প্রথম সারির মানুষ হচ্ছে কবি, শিল্পী, সাহিত্যিক, অ্যাকাডেমিশিয়ানস। এরা আন্দোলন, এরা বিপ্লব শুরু করেছিল। শুরু করার পর তারপর পলিটিক্যাল জায়গা থেকে সেখানে অ্যারেস্টেড হয়েছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ঢুকে গেছে। এটাই স্বাভাবিক, কারণ নেতৃত্ববিহীন বা নেতৃবিহীন কোনো বিপ্লব হতে পারে না। স্বতঃস্ফূর্তভাবে আজকে যারা রাস্তায় নেমেছেন, আজকে একটা ঠিক উদ্দেশ্য না থাকলে পরে এই বিপ্লব চালিয়ে যাওয়া সম্ভব নয়। তারপরে কিন্তু আজকে যে ঘটনা এখন ঘটে চলেছে গত 1 মাস ধরে, আমরা কিন্তু আশার আলো দেখছি যে এত মানুষ যখন সমুচ্চরে চিৎকার করছে জাস্টিস ফর আরজি কর, তারা তো আর কিছু চাইছে না। অতএব ভাবতে হবে যে কোনো না কোনো জায়গা থেকে এটা ঘনীভূত হচ্ছে, একটা অশনি সংকেত আসছে। কিন্তু এত ইম্পর্ট্যান্ট একটা শুনানির ডেট পিছিয়ে গেল, এ নিয়ে তো প্রশ্ন সাধারণের মনেও। এখন আমাদের তো এটা মানে ক্ষমতার বাইরে যে বিচার ব্যবস্থার ওপর কোনো কথা বলা, আইনত অপরাধ। বাট আইন তো মানুষ তৈরি করেছে। একজন আইনজ্ঞ বা বিচারপতি, সে যে একজন মানুষ, তার শরীর খারাপ হয়ে যেতে পারে। অদ্ভুত দেখলাম, মানে এত বড় একটা সিরিয়াস ঘটনা, একটা তো শুনানি হতো শুধু, এখানে ভার্ডিক্টে কোনো প্রশ্ন ছিল না। এটা তার ওপর ডিপেন্ড করছে। এখন আমি তো ওনার ওপর কোনো কথা বলতে পারি না, তবে কেন্দ্র, রাজ্য, বিচারপতি, বিচার ব্যবস্থা সবে যে ত্রিশঙ্কু একটা ম্যাপ ঘোরাফেরা করছে, এই যে পাটিগণিতের একটা অদ্ভুত মানে কার্যকরণ চলছে, এটা কিন্তু সাধারণ মানুষ খুব ভালো করে বুঝছে যে কোথায় যাচ্ছে। যত দিন যাবে, সামনে পুজো আসছে, মানুষ পুজোতে আনন্দ করতে ফিরে যাবে, ভাবছে যে আস্তে আস্তে করে আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে। আসলে অত সহজ নয়, কারণ মানুষের মনের মধ্যে না, আজকে ধরুন আমরা খাচ্ছি, যাচ্ছি, গান গাইছি, সব কিছু করছি, সাধারণ জীবনযাপনে ফিরে যাওয়ার চেষ্টা করছি, তারপরে না কোনো একটা জায়গায় বাধা, যে আমরা কাজে মন দিতে পারছি না ভালো করে। আজকে উৎসব হবে, ডেফিনেটলি হবে, কারণ মানে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের এই দুর্গাপুজোর ওপর আর্থসামাজিক পরিকাঠামো যুক্ত। মানে 1 বছর দুর্গাপুজো বন্ধ হয়ে গেলে পরে পশ্চিমবাংলার আর্থসামাজিক পরিকাঠামো পুরো চুরচুর হয়ে ভেঙে যাবে, কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তো সেখান থেকে আমরা চাইছি যে পুজোটা হোক, কিন্তু একটা বিষণ্ণতা সুর রয়েছে ওখানে, যে ওই যে উচ্ছ্বাস নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেই উচ্ছ্বাস নিয়ে কাজ করতে পারছি না। শুধু মনে হচ্ছে যে একটা সুবিচারের জন্য যদি একটা সুর বাজুক, যে সুরটার মধ্যে গ্লানি রয়েছে বা হয়তো হতাশার সুর থাকবে, থাকুক। তুমি যে এলাকা থেকে বড় হয়েছো তার থেকে জাস্ট কিছু দূরেই সোনাগাছি, সেখানের যৌনকর্মীরা বলেছে এবছর পুজোয় তারা মাটি দেবে না যদি তারা বিচার না পান। সেই জায়গা থেকে দাঁড়িয়েও যারা যারা সমাজের অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, তাদের অনেক কিছুর অভাব নেই, তাদের মুখ বন্ধ করে রাখাটা বা গুটিয়ে নেওয়াটা নিজেকে, এটা কতখানি সামাজিক অবক্ষয় হিসেবে তুমি দেখো? আসলে যারা দিন আনে দিন খায়, সমস্যাটা তাদের বোধহয় বেশি। আর যারা কমফোর্ট জোনে বসে রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের মাথার ওপর তো হাত রয়েছে। আজকে সোনাগাছিতে আমার মা বোনেরা যারা রয়েছেন, মাসিরা রয়েছেন, দিদিরা রয়েছেন, তাদের তো দেহ বিক্রি করে খেতে হয়। তাদেরও একটা নির্দিষ্ট জায়গা আছে, তাদের রুজি রোজগার সব কিছু নিয়ে একটা অনিশ্চিত জীবনযাপন করছেন তারা। তাদের না আছে চাল, না আছে চুলো, সেখান থেকে তারা জানে যে দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের নতুন করে তো আর মরার কিছু নেই, তো তারা বুকের পাটা ফুলিয়ে বলতে পারছে কথাটা। এবং যে রীতি রেওয়াজের জন্য ওই মানে মানে বেশ্যাপল্লীর মাটি নিয়ে দুর্গার শরীর গঠন হয়, এই রীতি তো কেউ মানে না। তো তাদের
এটা না বললেই বোধহয়, আমি জানি না এটা কী চলছে। বিভিন্ন টিভিতে আমরা বিভিন্ন আলোচনা দেখছি এবং সেখানে বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন দলের মানুষজন আসছে, তাদের বিভিন্ন কথার মধ্যে ঘুরে বেড়ে কতগুলো জিনিস নর্মাল চলে আসছে। বিভিন্ন জায়গার তারা পরিসংখ্যান তুলে ধরেছে, ওই রাজ্যে ওটা হয়েছিল, এটা এখানে হয়েছিল, যা হয়েছে সেটার কি করে যারা এই যুক্তিগুলো খাড়া করছে, এইটা দেখে তোমার কি মনে হয় মানুষ হিসেবে? যে যদি তুমি দর্শক হিসেবে দেখো যে পরিসংখ্যান দিচ্ছে একদল লোক আর তারা অন্য রাজ্যের বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে, তখন আপনি কোথায় ছিলেন, তখন তারা বলেনি কেন, ওই সময় তোটা হয়েছিল। আসলে আমার না এগুলো জানা নেই, কারণ আমিও কালকে দু একটা টিভি চ্যানেলে বসেছিলাম, তো যারা মানে রাজনীতিজ্ঞ, ডাইরেক্ট পলিটিক্স করেন, তারা এসব পরিসংখ্যান দিচ্ছেন, আমার শুনতে ইচ্ছে করছিল না কিছু। আমার শুধু এই একটাই কথা যে আমরা জাস্টিস চাই, আমরা সুবিচার চাই। এত পরিসংখ্যানের দরকার নেই, এত বেশি পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি করার কোনো প্রয়োজন নেই। মানুষের বাঁধ কিন্তু ভাঙছে আস্তে আস্তে করে। অতএব তুমি কি বলছো আর মানুষ আর শুনবে না। মানুষ যেটা চাইছে সেটা তোমাকে শুনতে হবে, কারণ তোমাকে ভাবতে হবে যে তুমি নেতা হও, মন্ত্রী হও, যা কিছু হও, তুমি আমাদের দ্বারা নির্বাচিত। আমাদের ডান দিক, বাঁ দিক, ওপর নিচ অনেক রং থাকতে পারে, বাট সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তুমি কথা বলতে পারো না এখন এই পরিসংখ্যান। তোমার বাড়িতে মা বোন আছে, সন্তান সন্ততি আছে, তাদের যদি কিছু হয় তখন তুমি কি করবে? তখন তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তুমি যদি জাস্টিস না পাও তখন তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তখন তোমার হয়ে কে লড়বে ভাবা দরকার। বাট তারপরও আজকে যারা প্রথমের দিকে আসেনি, পরে এসছে, সবাইকে স্বাগত এখানে। যারা বলছেন, আমি তাদের সঙ্গে একমত নই যে কালকে আসেনি কেন আজকে আসছে। এই ভেদাভেদ ভুলে গিয়ে যে যেখানে আছে তাকে দাঁড়িয়ে সে কথা বলতে হবে, একদম পুরো কবির সুমনের গানের মতন। যে যেখানে লড়ে যায় আমাদের লড়া, জীবনের কথা বলা, গানের মহড়া যেন সব্বার জন্যে এভাবে বলতে হবে। তো প্রত্যেকটা জায়গায় জায়গায়, অঞ্চলে অঞ্চলে তার মতন করে সে প্রতিবাদ করছে। যে নাচতে জানে সে নেচে প্রতিবাদ করছে, যে অভিনয় জানে অভিনয় করছে, যে আঁকতে জানে এঁকে প্রতিবাদ করছে, তার মতন স্বতঃস্ফূর্ততা রয়েছে এখানে। কেউ কেউ বলছে নাটক হচ্ছে, বেশ হয়েছে। একটা মানুষ বা একটা পরিবার কত কাঁদবে, আর তার তো চোখের জল শুকিয়ে গেছে। তাকে তো স্বাভাবিক জীবনযাপনে ফিরতে হবে, তাকে ধাতস্থ হতে হবে, ধাতস্থ হয়ে গলার জ্বর মানে কণ্ঠস্বর আরও জোর করতে হবে, নাহলে হবে না। অতএব যা করছে বেশ করছে, কিন্তু মানুষ এখনও কিন্তু নিজেদের হাতে আইন তুলে নেয়নি। এটা হচ্ছে একটা সভ্য সমাজের এটা কাজ, এটা করলো। আজকে যখন দেখলাম যে জুনিয়র ডাক্তাররা দীর্ঘ ঘন্টা প্রতীক্ষার পর আমাদের পুলিশ কমিশনারের কাছে তার ইস্তফাপত্র তুলে দিলেন, কত ভদ্রভাবে, চিৎকার নেই, চেঁচামেচি নেই, স্লোগান নেই। আজকে এত মানুষকে তো কন্ট্রোল করা খুব মুশকিল, কারণ নেতৃত্ব নেই এখানে। তারা তাদের মতন করে প্রতিবাদ করে যাচ্ছে। আজকে একটা 3 বছরের 4 বছরের বাচ্চা রাত্রি 2টোর সময় চিৎকার করে বলতে যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। কেউ বলছে যে একটা বাচ্চাকে পলিটিক্সের মধ্যে ঢোকানো কেন? অদ্ভুত, একটা বাচ্চা জন্মানোর আগে সে পলিটিক্সের সঙ্গে যুক্ত, তার মায়ের নাড়ি কাটার সঙ্গে সঙ্গে তার পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সে কীভাবে থাকবে না থাকবে, হ্যাঁ, সব কিছু নিয়ে মানুষের এত জিজ্ঞাসা কিসের? আগে প্রশ্নটা করার আগে আমার জবাব চাই যে আমার ধর্ষিত যে বোনটা, তাকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, তার সুবিচার চাই। এত প্রশ্ন করার সময় নয় এখন প্রশ্নটা করতে হবে শাসকের দিকে। যদি আজকে দাঁড়িয়ে শিল্পী সনাতন দিন্দা মা দুর্গাকে যদি কোনো প্রশ্ন করতে চায় বা কোনো একটা অস্ত্র তুলে দিতে চায় যে মা আমি এবছর তোমার হাতে এই অস্ত্রটার জায়গায় এই অস্ত্রটা তুলে দিলাম, কি তুলে দেবে? না, এবছর তো আমি ঠিক করেই রেখেছি এই ঘটনার পর থেকে যে আমি দুর্গার হাতে অস্ত্র তুলে দেবো। আমি 98 থেকে শুরু করেছিলাম দুর্গাপুজো, মানে জনসমক্ষে। দুর্গার হাতে অস্ত্র ছিল না, বাট এবার আমি অস্ত্র তুলে দেবো। কারণ আমার সন্তান
আমার মেয়ে বা আমার প্রেমিকা বা আমার মা হয়তো বলবে যে আজকে তোমরা পুরুষ, তোমরা তো আমাকে রক্ষা করতে পারোনি, তাহলে আমাদের রক্ষা নিজেদেরই করতে হবে। তাহলে আমরা আমাদের অস্ত্র নিজেরা তুলে নেব, তোমাদের দরকার নেই। আজকে যদি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আমরা পুরুষরা বলার কে? আজকে আমার বোনেরা, আমার মেয়েরা, আজকে আমার দিদিরা, মাসিরা, তারা কি পোশাক পরে বেরোবে, কতটুকু পরে বেরোবে, কি পরলে পরে ভালো লাগবে বা কি পরবেন না, এটা আমরা বিচার করব। মেল শপিনিস্টিক গেজ থেকে সারাক্ষণ ধরে ওই গেজ মেপে যাব, তার আগে চোখে হলিউডটা দিই। আর আমি এর মধ্যে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানে গেছি, সেখানে গিয়ে শিক্ষকদের, টিচারদের, অভিভাবকদের বলেছি যে আপনারা ঘর থেকেই শিক্ষাটা দেওয়া শুরু করুন। আপনার সন্তানদের বলুক, সে ছেলে হোক মেয়ে হোক, আমার পরিবার থেকে কোনো ধর্ষক না তৈরি হোক ভবিষ্যতে। এই শিক্ষাটা তাদের ঘর থেকে হোক। ধর্ষক রাস্তায় তৈরি হয় না, তৈরি হয় ঘর থেকে। শিক্ষাটা ঘর থেকে এবং স্কুল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া উচিত। শেষ করব, সেটা হলো গিয়ে শুনলাম তুমিও একটি মিছিল দেখেছো কুমারটুলিতে। যারা এখনো সেই খবর পায়নি, সেই দর্শকদের যদি তুমি একটু আমন্ত্রণ জানিয়ে দাও। না, আমি কোনো মিছিল ফিছিল ডাকিনি। কুমারটুলিতে আমার অনেক ভাই আছে, তারা আমাকে বলেছিল যে সনাতনদা এরকম আমরা করবো, আর আমি সঙ্গে আছি। কারণ আমি কোনো নেতৃত্ব দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, আর সে ইচ্ছেও আমার নেই। আমি সব মিছিলের সঙ্গে যেভাবে সঙ্গে আছি, আমি কুমারটুলি আমার জন্মভূমি, সেখানে আমার মা, বোন, দিদি, আত্মীয় পরিজন, আমার প্রেমিকারা যারা আছেন, তাদের পাশে দাঁড়ানোটা আমার খুব জরুরি মনে হয়েছে। আমি যাব, আমি থাকবো মিছিলে। আগামী 8ই সেপ্টেম্বর কুমারটুলিতে বেলা বিকেল 4টে থেকে আমরা একটা ছোট্ট পদযাত্রার আয়োজন করেছি। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর দুর্গা। আমরা হাঁটবো কিছুটা, হয়তো কেউ ছবি আঁকবে, কেউ গান করবে। আপনারা আসুন, আপনাদের মতন করে আপনারা চিৎকার করুন এখানে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।